Honorable Speaker, I present the interim budget for 24-25. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভাবনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি বছর 1 ফেব্রুয়ারি ভারতে ফাইন্যান্স মিনিস্ট্রি দ্বারা ইউনিয়ন বাজেট পেশ করা হয়, কারণ সরকার কোথা থেকে কত টাকা ইনকাম করেছে, কোথায় কত টাকা খরচা করেছে নাগরিকদের ভালোর জন্য। তাই প্রতি বছরের মতো এই বছরও ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইউনিয়ন বাজেট 2024 পেশ করেছিল, কিন্তু সেটা ছিল ইন্টারিম বাজেট। এবার আপনারা ভাবছেন যে বাজেট তো বুঝলাম, কিন্তু ইন্টারিম বাজেটটা আবার কি? তাহলে আসুন একটা উদাহরণ দ্বারা বোঝা যাক। ধরুন আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে 1 সপ্তাহ কাজ করে বললেন আমার 1 মাসের একটা ছুটি লাগবে। আপনার অফিস আপনাকে সেই ছুটিটা দিয়েও দিল, কিন্তু আপনি যে এই 1 সপ্তাহ কাজ করেছেন সেই কাজের হিসাবটা নিশ্চয়ই আপনার যে সহকর্মী অথবা বস আছে তাকে বুঝিয়ে আসতে হবে। এই 1 সপ্তাহ কাজের হিসাবটা যে আপনি বুঝিয়ে এলেন, এটা হয়ে গেল ইন্টারিম বাজেট। আর আপনি যদি পুরো মাসের হিসাবটা বুঝিয়ে আসতেন তাহলে সেটা হতো ফুল বাজেট। এটাই হলো ইন্টারিম বাজেট আর ফুল বাজেটের মধ্যে পার্থক্য। এই ইন্টারিম বাজেট জেনারেলি লোকসভা ভোটের কারণে নিয়ে আসা হয়, যেরকম 2019 সালে নিয়ে আসা হয়েছিল, 2024-এ আমাদের লোকসভা ইলেকশন ছিল তাই আনা হয়েছিল। আবার আমাদের ফুল বাজেট কিন্তু আসবে 2024-এর জুলাই মাসে। আর এই বাজেটে বড় কোনো অ্যানাউন্সমেন্ট থাকতেও পারে, আবার নাও পারে। তাহলে আসুন এই ভিডিও থেকে জেনে নিই আপনার জন্য, আম নাগরিকের জন্য গভর্নমেন্ট নতুন কি নিয়ে এসেছে এবং আগের বছর বাজেটে যা বলেছিল তার মধ্যে কতটা কি করেছে। আগের বছরের মতো এই বছরও গভর্নমেন্টের মেন ফোকাস ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন ব্যয়ের ওপর। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন ব্যয় বলতে বোঝায় যে টাকাটা লং টার্ম অ্যাসেটের জন্য খরচা করা হয়। এই লং টার্ম অ্যাসেট মানে যেটা 1 বছর বা দীর্ঘমেয়াদী সময়কালের জন্য খরচা করা হয়, যেরকম রোড, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, কোনো দেশকে লোন দিল, কোনো রাজ্যকে লোন দিল, এই সব কিছুই। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে শর্টে ক্যাপেক্সও বলা হয়। গত বছর অলরেডি 33% ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো হয়েছিল আর অ্যালোকেট করা হয়েছিল 10 লাখ কোটি টাকা। কিন্তু বাজেট ডেটা অনুযায়ী এই 10 লাখ কোটি টাকা খরচা হয়নি। অ্যাকচুয়ালি যা খরচা হয়েছিল তার রিভাইজড বাজেট অনুযায়ী ছিল 9.5 লাখ কোটি টাকা। কিন্তু এই বছর এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার 11.11% থেকে আরও বাড়ানো হয়েছে, মানে 11,11,111 কোটি টাকা খরচা করবে বলে সূচনা দিয়েছে। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়া ভালো, এতে আমাদের ইকোনমিক গ্রোথ এবং এমপ্লয়মেন্ট বাড়ে। এই বছর রোড, ট্রান্সপোর্ট এবং হাইওয়ের জন্য 2.78 লাখ কোটি টাকা খরচা করা হবে, যা গত বছর অ্যালোকেট করা হয়েছিল 2.70 লাখ কোটি টাকা। কিন্তু রিভাইজড বাজেট অনুযায়ী এর চেয়েও বেশি খরচা হয়েছিল, যার এস্টিমেট ছিল 2.76 লাখ কোটি টাকা। এছাড়া এই বছর রেলওয়ের জন্য 2.55 লাখ কোটি টাকা খরচা করা হবে। তাছাড়া 3টে নতুন করিডোরও তৈরি করা হবে। একটি হচ্ছে এনার্জি, মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডোর, দ্বিতীয় হচ্ছে পোর্ট কানেক্টিভিটি করিডোর এবং ট্রাফিক ডেন্সিটি করিডোর। এগুলো হওয়ার কারণ যাতে লজিস্টিক এফিসিয়েন্সি বাড়ে এবং খরচা কম হয়। তাছাড়া 40,000 নর্মাল বগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডের বানানো হবে। আপনারা অনেকেই জানেন ডিফেন্সের জন্য সবথেকে বেশি টাকা খরচা হয়। এই বছর ডিফেন্সের জন্য খরচা করা হবে 6.2 লাখ কোটি টাকা। এরপর ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, এই সেক্টরের মাধ্যমে কিন্তু আমাদের 80 কোটি জনগণকে রেশন দেওয়া হয়। এই সেক্টরের জন্য এই বছর খরচা করা হবে 2.13 লাখ কোটি টাকা। এরপর এই বছর এডুকেশনের জন্য খরচা করা হবে 1.25 লাখ কোটি টাকা, যা গত বছর অ্যালোকেট করা হয়েছিল 1.16 লাখ কোটি টাকা। কিন্তু আগের বছর এই 1.16 লাখ কোটি টাকা খরচা হয়নি। রিভাইজড বাজেট অনুযায়ী যা খরচা হয়েছিল তা ছিল 1.08 লাখ কোটি টাকা। কিন্তু খারাপ খবর হলো এডুকেশন সেক্টরে কিছু জায়গায় বড় অ্যামাউন্টের বাজেট কাট করা হয়েছে। যেমন ইউজিসি বলতে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, সেখানে 60%-এর ওপর বাজেট কাট করা হয়েছে, যা আগের বছর রিভাইজড বাজেট অনুযায়ী 6,409 কোটি টাকা খরচা করা হয়েছিল। এই বছর সেটাকে কমিয়ে 2,500 কোটি টাকা খরচা করা হবে। তারপর আইআইটির জন্যও কিন্তু রিভাইজড বাজেট অনুযায়ী খরচা করা হয়েছিল 10,384 কোটি টাকা, কিন্তু এই বছর খরচা করা হবে 10,324 কোটি টাকা।
এখানেও বাজেট কাট করা হয়েছে। এছাড়া আইআইএমসের জন্য আগের বছর রিভাইজড বাজেট অনুযায়ী খরচা হয়েছিল 300 কোটি টাকা, কিন্তু এই বছর খরচা করা হবে 212 কোটি টাকা। এখন আপনারা ভাবছেন বাজেট বাড়লো তো বাড়লোটা কোথায়? বাজেট বাড়ানো হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটিসে। আগের বছর রিভাইজড বাজেট অনুযায়ী খরচা করা হয়েছিল 12,000 কোটি টাকা, এই বছর দেওয়া হয়েছে 15,472 কোটি টাকা। এছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশনের জন্য বাজেট বাড়ানো হয়েছে। আগের বছর 210 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং এই বছর দেওয়া হয়েছে 355 কোটি টাকা। এগ্রিকালচারের জন্য এই বছর 1.27 লাখ কোটি টাকা খরচা করা হবে, আর কেমিক্যাল এবং ফার্টিলাইজারের জন্য খরচা করা হবে 1.37 লাখ কোটি টাকা। এবার বলি গভর্নমেন্টের কিছু স্টার স্কিমগুলোর ব্যাপারে। এই বছর বাজেটে নতুন যে স্কিম নিয়ে এসেছে তা হলো আত্মনির্ভর অয়েলসিড অভিযান। এর মাধ্যমে গভর্নমেন্ট বলেছে যে সর্ষে, বাদাম, তিল এবং সোয়াবিন এই দানা শস্য বা বীজ থেকে যে এডেবল অয়েল বা খাবার তেল পাওয়া যায় তা বেশিরভাগটাই বাইরে থেকে আমদানি করা হয়। ভারত প্রতি বছর 150 লাখ টন এই এডেবল অয়েল বা খাবার তেল আমদানি করে, যার মূল্য 1.35 লাখ কোটি টাকারও বেশি। আর পার্সেন্টেজ ওয়াইজ দেখতে গেলে 60% আমদানি করা হয়। তাই গভর্নমেন্ট এই 60% আমদানি কমিয়ে 30%-এ আনার চেষ্টা করছে, যাতে ভারত আত্মনির্ভর বা স্বনির্ভর হতে পারে। আর এই আত্মনির্ভর অয়েলসিড অভিযানের মাধ্যমে চাষিদের জন্য নতুন ফার্টিলাইজার বা সার নিয়ে আসা হয়েছে, যা ন্যানো ডিএপি নামে পরিচিত। এই ন্যানো ডিএপির পুরো নাম ন্যানো ডাই অ্যামোনিয়া ফসফেট। এটি তৈরি করা হয় 8% নাইট্রোজেন এবং 16% ফসফরাস দিয়ে। আর এই ন্যানো ডিএপি আনার কারণ হলো যাতে চাষে ফলন ও গুণমান ভালো হয়। আর পিএম কিষাণ যোজনার জন্য এই বছর 60,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এই যোজনার মাধ্যমে কৃষকদের 2,000 টাকা করে 6,000 টাকা বছরে দেওয়া হয়। এই বছর এই 6,000 টাকা থেকে বাড়িয়ে এটাকে 8,000 টাকা দেওয়া হতে পারে, তবে এখনও কোনো ক্লিয়ারিটি পাওয়া যায়নি। আর ফার্টিলাইজারের জন্য যে সাবসিডি দেওয়া হয় সেখানে কিন্তু বাজেট কাট করা হয়েছে। আগের বছর যেখানে 1.89 লাখ কোটি টাকা খরচা করা হয়েছিল, এই বছর সেখানে খরচা করা হবে 1.64 লাখ কোটি টাকা। এরপর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY, এই স্কিমে গরিব এবং মিডিল ক্লাসদের হেলথ ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়। এই স্কিমের জন্য এই বছর 7,500 কোটি টাকা খরচা করা হবে, যা আগের বছর অ্যালোকেট করা হয়েছিল 7,200 কোটি টাকা। মাত্র 4% ইনক্রিজ করা হয়েছে। আর ফাইন্যান্স মিনিস্টার বলেছেন 9 থেকে 14 বছর বয়সী বাচ্চা মেয়েদেরকে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হবে। ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি বলতে বোঝায় সরকারের টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে যে ডিফারেন্স। মানে আপনার ধরুন ইনকাম 10,000 টাকা আর আপনি 5,000 টাকা লোন নিলেন। এই যে 5,000 টাকা লোন নিলেন এটা হলো ফিসক্যাল ডেফিসিট, মানে আপনার আয় কম ব্যয় বেশি। এই বছর ফিসক্যাল ডেফিসিট এস্টিমেট করা হয়েছিল 17.86 লাখ কোটি টাকা, কিন্তু আমরা ফিসক্যাল ডেফিসিটকে সাধারণত পার্সেন্টেজ অফ জিডিপি হিসাবে দেখি। তাই আগের বছর এই ফিসক্যাল ডেফিসিটের টার্গেট রাখা হয়েছিল 5.9% অফ জিডিপি, কিন্তু রিভাইজ বাজেট হিসাবে দেখতে গেলে সরকার না শুধু এই টার্গেট অ্যাচিভ করেছে, বরং এর থেকে কমে নিয়ে এসেছে, যা ছিল 5.8% অফ জিডিপি। কিন্তু এই বছর 2024-25-এর ফিসক্যাল ডেফিসিটের টার্গেট রাখা হয়েছে 5.1% অফ জিডিপি। আর এই বছর এক্সপেন্ডিচার অন ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে 11.9 লাখ কোটি টাকা, যা সরকারের টোটাল এক্সপেন্ডিচারের 25%। এই এক্সপেন্ডিচার অন ইন্টারেস্ট পেমেন্ট বলতে বোঝায় সরকারের সুদ বাবদ কত টাকা খরচা হবে। আর ট্যাক্সের কথা বলতে গেলে এই বছর নতুন কোনো কিছুই ইন্ট্রোডিউস করা হয়নি। আগের বছর ট্যাক্সের স্ল্যাব যা ছিল এই বছরও তাই আছে। তবে দেখার ব্যাপার হলো সরকার কোন ট্যাক্স থেকে সব থেকে বেশি আয় করবে। বাজেট ডেটা অনুযায়ী সরকার সব থেকে বেশি আয় করবে 19% ইনকাম ট্যাক্স থেকে। তার মানে ইনকাম ট্যাক্স পেয়ারদের কিন্তু যোগদান সব থেকে বেশি। তারপরে জিএসটি থেকে সরকার ইনকাম করবে 18%, আর তারপরে কর্পোরেট থেকে সরকারের ইনকাম আসবে 17%। কর্পোরেট ট্যাক্স মানে যেটা কোম্পানি দ্বারা পে করা হয়। তাছাড়া ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যানাউন্সমেন্ট করেছেন সরকারের ভিশন বিকশিত ভারত 2047। এর মানে সরকার 2047-এর মধ্যে ইন্ডিয়াকে ডেভেলপ কান্ট্রি বানিয়ে ফেলবে। আর এটাও বলেছে যে ইন্ডিয়া 2030 সালের মধ্যে 7 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছে যাবে। এরপর এটাও বলেছিল ইন্ডিয়াতে 2022 সালের মধ্যে বুলেট ট্রেন চালু হয়ে যাবে। এটা শুনতে তো খুব ভালো লাগে,
কিন্তু আগের প্রতিশ্রুতির সাথে যদি এখনকার প্রতিশ্রুতি কম্প্যারিজন করা হয় তাহলে 2019 সালে নীতি আয়োগের একটি মিটিংয়ে মোদিজি বলেছিলেন যে ইন্ডিয়া 2024 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে। 2024 সাল তো চলেই এসছে, 5 ট্রিলিয়ন ইকোনমি ছাড়ুন ইন্ডিয়া 4 ট্রিলিয়ন ইকোনমিতেও পৌঁছাতে পারেনি। ইন্ডিয়ার এখন কারেন্ট জিডিপি রেট 3.7 ট্রিলিয়ন। লাস্ট ইয়ার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট 44.49% এবং যাদের বয়স 20 থেকে 24 বছরের মধ্যে। এরপর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্কিং 125টা কান্ট্রির মধ্যে 111 নম্বর স্থানে রয়েছে। হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা বা অনাহার বলতে পারেন, মানে যারা ঠিকঠাকভাবে খেতে পাচ্ছে না। আমার এই বাজেট থেকে দুটো জিনিস মনে হয়েছে, একটা হচ্ছে হেলথ, দ্বিতীয় হচ্ছে এডুকেশন। এই দুটো সেক্টরে টাকা স্পেন্ড করার দরকার ছিল। আপনাদের কি মতামত? এবার তো 2024-এ নতুন গভর্নমেন্টও তৈরি হয়েছে। আগে বিজেপি গভর্নমেন্ট ছিল, এখন এনডিএ গভর্নমেন্ট হয়েছে, জোটের সরকার এসছে। তো এই বাজেটে কি নতুন কিছু আমরা দেখতে পারবো? আর এই জিনিসগুলোতে কি সরকার ফোকাস করবে এবার? আপনাদের কি মনে হয়? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।